রায়ে প্রায় 26,000 জনের চাকরি গেল। সেই চাকরি যাওয়ার পরে তৃণমূলের দিকে যেমন একদিকে আঙুল উঠছে, বিকাশ রঞ্জনের দিকে আঙুল উঠছে, ঠিক কী বলবেন এদের জন্য? দেখুন, এখানে যে চাকরি গেল, চাকরিটা তো তৃণমূল কংগ্রেসের জন্য যায়নি, রাজ্য সরকারের জন্য যায়নি। এই রাজ্য সরকার প্রত্যেকটা মানুষকে চাকরি দিয়েছে যোগ্য তালিকার ভিত্তিতে। এবার একটা অভিযোগ বিকাশবাবু করেছে, মানে কেস বিকাশ করেছে, যে এখানে অনৈতিকভাবে চাকরি পেয়েছে। যদিও তাদের আমলে এরকম প্রচুর 2009 সালে প্রায় 50,000 অনৈতিকভাবে চাকরি পেয়েছে। তাদের ত্রিপুরায় 10,323 জন, মানে পুরো প্যানেল, ত্রিপুরা রাজ্যের পুরো প্যানেলটাই বাতিল হয়ে গেছে। মানে যে বিজেপি গভর্নমেন্ট আসার পরে বলেছে যে সিপিএম গভর্নমেন্ট ত্রিপুরায় থাকাকালীন অনৈতিকভাবে চাকরি দিয়েছে, অর্থের বিনিময়ে চাকরি দিয়েছে, যার জন্য পুরো প্যানেল 10,323 জনের প্যানেল টোটালটাই বাতিল ত্রিপুরায়। সেখানে কেস করতে যায় না। এখানে পশ্চিমবাংলার মানুষদের বাচ্চা ছেলে মেয়েগুলো যারা চাকরি করছে, তাদের চাকরি খাওয়ার জন্য বিজেপি আর সিপিএম একত্রিতভাবে জয়েন্ট ভেঞ্চারে এই 26,000 ছেলে মেয়ে চাকরি খেয়েছে। তাদের দাবি, যেখানে অনৈতিকভাবে চাকরি হয়েছে, এখানে সাদা খাতায় চাকরি হয়েছে, যদিও তারা চিরকুটে চাকরি হয়েছে বলেনি, কারণ সিপিএমের সময় চিরকুটে চাকরি হতো। এখানে যদি আমি মেনে নিলাম যে চাকরি হয়েছে, সুপ্রিম কোর্ট সেটাকে একটা ব্যাখ্যাও দিয়েছে যে 6,000 মতো লোক যারা পাস করেনি বা তাদের নম্বর বাড়ানো হয়েছে, এরকম একটা অভিযোগ তাদের বিরুদ্ধে এসছে। প্রমাণপত্র কী আছে সিবিআই জানে, সুপ্রিম কোর্ট জানে, সেই প্রমাণ এখনও জনসমক্ষে আসেনি। সেই 26,000 ওএমআর সিট আসেনি, তার ডিটেলস আসেনি। অর্থাৎ কারোর বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে 6,000 লোককে দোষী সাব্যস্ত বানানো হয়েছে। কিন্তু প্রশ্ন হলো এটা যে 26,000-এর মধ্যে 6,000 যদি অযোগ্য হয়েও থাকে, তাহলে পুরো প্যানেলটা বাতিল কিভাবে হলো? তার মানে বিচারপতি তিনি জানতেন যে 6,000 লোক এখানে অনৈতিকভাবে পড়েছে, মানে সিবিআই এবং বিচারপতির কথা অনুযায়ী। তাহলে বাকি 20,000 বা 19,000 সামথিং, সেটা তো যোগ্য প্রার্থী, তাহলে তাদের চাকরিটা বাতিল কিভাবে হলো? মমতা বন্দ্যোপাধ্যায় অভিভাবকের মতো প্রত্যেকটা বাচ্চাদেরকে ডেকে তাদের সাথে মিটিং করে তাদেরকে আশ্বস্ত করেছেন, এবং এই সরকার এবং এই শাসক দল তাদের পাশে রয়েছেন। অনৈতিকভাবে জোর করে ক্ষমতার বলে এইভাবে এত লোকের চাকরি যে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় তার জন্য আইনতভাবে যা ব্যবস্থা নেওয়ার, আইনের দরজা দিয়ে সেই ব্যবস্থা নিয়ে তাদের চাকরি ফিরিয়ে দেবে, সেটাও তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। অর্থাৎ এই জায়গাটা শুধুমাত্র পশ্চিমবঙ্গকে বিভিন্নভাবে বঞ্চিত করার জন্য, বাম এবং এই বিজেপি মিলিয়ে পশ্চিমবঙ্গকে বিভিন্নভাবে বঞ্চিত করার জন্য, আর্থিকভাবে বঞ্চিত, সামাজিকভাবে বঞ্চিত, হেলথের বিষয়ে বঞ্চিত, স্বাস্থ্যের ক্ষেত্রে বঞ্চিত এবং শিক্ষার ক্ষেত্রে বঞ্চিত করার জন্য এরাই ষড়যন্ত্র করে এই জিনিসটা করেছে। কিছু কিছু ছবি আমরা এখন আবার বাজারে দেখতে পাচ্ছি যে এই চাকরি যাওয়ার কয়েকদিন আগে অমিত শাহর সাথে মিটিং করছে বিকাশবাবু, অভিজিৎ গাঙ্গুলি, শুভেন্দু অধিকারী। কিসের মিটিং? বিকাশবাবু কিসের জন্য মিটিং করছে অমিত শাহর সাথে, অভিজিৎ গাঙ্গুলির সাথে গিয়ে? তার মানে ডাল মে কুছ কালা হ্যায়। মিটিংয়ের কয়েকদিন পরে শুভেন্দু অধিকারীকে বলতে শোনা গেল যে আগামী সপ্তাহে বোমা ব্লাস্ট হবে। সেই বোমা ব্লাস্ট হলো, 26,000 ছেলের চাকরি গেল। অর্থাৎ এই জিনিসগুলো সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত এবং ষড়যন্ত্র, রাজ্য সরকারকে, শাসক দলকে কালিমালিপ্ত করার জন্য, বেকার ছেলে মেয়েদের জীবন নিয়ে ছিনিমিনি খেলার জন্য। যেখানে মমতা ব্যানার্জি পরিষ্কারভাবে বলেছেন যে কারো চাকরি যাবে না, তার জন্য আইনের দরজা দিয়ে তাদের চাকরি ফেরত আনার ব্যবস্থা করবে, এবং সেই মতোই করছে। প্রথম পর্যায়ে যাদের চাকরি, মানে যারা যোগ্য, সুপ্রিম কোর্টের কথা অনুযায়ী যারা যোগ্য, তাহলে পরে সেই তাদের চাকরিগুলো আগে ব্যবস্থা করছে। দ্বিতীয় কথা হলো যে তাদের বিরুদ্ধে অভিযোগ যে 6,000 লোক অনৈতিকভাবে চাকরি পেয়েছে, অর্থের বিনিময়ে চাকরি পেয়েছে, তখন সেটা নিয়ে স্কুটনি হবে যে কাকে টাকা দিয়েছে, কিভাবে টাকা দিয়েছে, কোথায় ওএমআর সিট, সেটা নিয়ে তখন আবার স্কুটনি হবে। এবার তারপরে যদি প্রমাণিত হয় যে ওই 6,000 লোক টাকার বিনিময়ে বা অনৈতিকভাবে চাকরি পেয়েছে, তখন 6,000 লোকের চাকরি হবে না। আর যদি এটা মিথ্যা বিজেপির ষড়যন্ত্র হয়, সিপিএমের ষড়যন্ত্র হয়, তাহলে ওই 6,000 লোকও চাকরি পাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রাজ্যে কোনোভাবে কোনো ষড়যন্ত্র, কোনো কিছু কেউ করে এইভাবে কালিমালিপ্ত করতে পারবে না। সাময়িক হয়তো মিডিয়া এটা নিয়ে পাবলিসিটি করছে, একটা রাজনৈতিক একটা প্রোপাগান্ডা তৈরি করেছে, কিন্তু এটা ধূপে টিকবে না, কয়েকদিন পরেই এই পর্দা ফাঁস হয়ে যাবে। এই চাকরি হারদের সাথে বৈঠক করছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তার কলমের খোঁজাতেই চাকরি গিয়েছিল। সে এখন বলছে যে আমি যোগ্য এবং অযোগ্য তালিকা বাছাই করে দিতে পারি, কিন্তু এখন তিনি বলছেন কিন্তু বিচারপতি থাকাকালীন তো বাতিল করলেন। দেখুন, ওনাকে 24 ইলেকশনের সময় উনি পূর্ব মেদিনীপুরের এমপি, মানে আমাদের বিচারপতি, তিনি বিচারপতি থেকে ভলেন্টারি সার্ভিস নিয়ে বিজেপির হয়ে পার্টিতে দাঁড়িয়েছে, বিজেপির হয়ে ইলেকশন লড়েছে। অর্থাৎ তার কথা বিজেপির কথা এক, এবং সেই ইলেকশন ক্যাম্পেনিংয়ে, প্রচারে, তার ভাষণে পরিষ্কারভাবে তিনি বলেছিলেন আমি 26,000 লোকের চাকরি খেয়ে এখানে এসেছি।
তারা একটু একটু বেঁচে আছে, এরপরে সুপ্রিম কোর্টের রায়ে পুরোটা মরবে। অর্থাৎ তিনি চাকরি খেয়ে এখানে এসছেন, কথাটা তিনি নিজে মুখে বলেছেন। আর আজকে যে অভিজিৎ গাঙ্গুলির মিটিংয়ের কথা বলছেন, আমিও দেখেছি টিভিতে, তার বাড়ির সামনে 4 জন লোক দাঁড়িয়ে আছে, মানে 4 জন ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে, 4 জন, তার মধ্যে 2 জনকে বুম দেখালো যে আপনারা কি অভিজিৎ গাঙ্গুলির সাথে মিটিং করতে এসেছেন? বলছে আমি পার্সোনাল ব্যাপার আমি কিছু বলবো না। 2 জন পালিয়ে গেল আর 2 জন একটা বলছে। অর্থাৎ বিজেপি সাজিয়ে দেওয়া কয়েকজন লোক, যেগুলো বিজেপির প্রোপাগান্ডা তৈরি করার জন্য, একে অভিজিৎ গাঙ্গুলিকে আবার পুনরায় ভগবান বানানোর জন্য, বা ভিলেন থেকে কিছুটা যাতে তার মুখটা যাতে কালোটা যাতে কিছুটা সাদা হয়, সেই জন্য কিছু লোক তার বাড়িতে পাঠিয়েছে। সেই পাঠিয়ে আবার তারা এখন কি একটা নাটক করতে যাবে শুনছি, যে তারা শিক্ষা দপ্তরে যাবে তাদেরকে নিয়ে, যে তারা কথা বলবে। এটা শিক্ষা দপ্তর করবে এটা কি? আর তিনি যদি এটা যোগ্য তালিকা যদি করে দিতে পারতেন, যোগ্য অযোগ্য, তাহলে এতদিন কি উনি ঘাস ছিঁড়ছিলেন বসে? না ততদিন ভাবছিলেন যে আমি কবে বিজেপিতে যাব, তারপরে গিয়ে আমি এই কথাটা বলবো? উনি যখন ক্ষমতায় যখন ছিলেন, যখন বিচারপতি ছিলেন, তখন এই পোঁত পাকামো কথাগুলো কেন বলেননি? এখন এই সমস্ত মাতব্বরি কথা বলে মিডিয়ায় পাবলিসিটি তুলে ঘোলা জলে মাছ ধরছে একটা বদমাশ বজ্জাত লোক, যে লোকটা বিচারপতির নামে কলঙ্ক, সমগ্র বিচারপতির গালে চুনকালি মাখিয়ে দিয়েছে। বিচারপতিদের প্রতি মানুষের রাস্তা চলে যাচ্ছে এই লোকটার জন্য। বিচারপতি থাকাকালীন অবস্থায় কি বিজেপিতে জয়েন করে? মানে বিজেপির সাথে যে বিচারপতিদের যোগ আছে সেটা রঞ্জন গগৈকে দেখে আমরা বুঝতে পেরেছি। রঞ্জন গগৈ বিচারপতি ছিলেন যখন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস ছিলেন, থাকার পরে তিনি একটা ওই এনআরসি লাগিয়ে দিল, আসামে এনআরসি কয়েক কোটি মানুষকে বেনাগরিক করে দিল। এনআরসির এই রায়টা দেওয়ার পরে তার প্রমোশন হলো। কি প্রমোশন? যে বিচারপতি থেকে তিনি ডাইরেক্ট চলে গেলেন গোয়ায় রাজ্যসভা, বিজেপির রাজ্যসভা হয়ে গেল। এই অভিজিৎ গাঙ্গুলি 26,000 বেকার ছেলেমেয়ে চাকরি খাওয়ার পরে তাকে বিজেপি থেকে গিফট দিল। কি গিফট? না লোকসভার এমপি। আবার এখানে দেখছি যে আমাদের যে বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারপতি, তার আগামী 13 তারিখে তার রিটায়ারমেন্ট। তার কয়েকদিন আগে দেখছি মোদির সাথে কথা বললো, এবং মোদির সাথে কথা বলার পরেই এই 26,000 ছেলে চাকরি গেল। তার মানে তিনিও রাজ্যসভাতে হবে, এটা আমরা ধরে নিতে খুব একটা আমাদের ভুল হচ্ছে না। কারণ মোদির সাথে তার কী দরকার, অমিত শাহের সাথে তার কী দরকার থাকতে পারে? একজন সুপ্রিম কোর্টের বিচারপতির কোনো দরকার থাকতে পারে না রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে। অতএব যখন এই রায় বেরিয়েছে, এবং এর সাথে নিশ্চয়ই কোনো এমপির যোগ আছে, মানে চাকরি যারা খাবে, যারা বাঙালিকে বিপদগ্রস্ত করতে পারবে, তারাই প্রমোশন পাবে, আপনার রিটায়ারমেন্ট, তারা এমপির পদ পাবে, হয় লোকসভা বা রাজ্যসভা।